এখন দেখো লুকআপ টেবিল হচ্ছে তোমার আমরা কি পড়ছিলাম ওই যে ডিরেক্ট কোডিং জিনিস, দুইটা জিনিস আমাদের এখান থেকে দেখতে হবে, একটা হচ্ছে ডিরেক্ট কোডিং, একটা হচ্ছে লুকআপ টেবিল। তো লুকআপ টেবিল ডিরেক্ট কোডিং দুইটা দিয়ে হচ্ছে আমাদের ওই যে তোমার ইমেজ স্টোর করার জন্য কতটুকু জায়গা প্রয়োজন মেমোরিতে, ওইগুলো আর কি বের করা হয় অঙ্ক করে। আর কেউ আসবে নাকি আমি শুরু করবো পড়ানো? আচ্ছা, এখন দেখো আমি আগে তোমাদেরকে ডিরেক্ট কোডিংটা দেখাই। ডিরেক্ট কোডিং আমি তোমাদেরকে ক্লাসে যা পড়াইছি তাই। এই যে ওই তোমার একটা ইমেজের ইচ পিক্সেলে কয়টা করে তোমার ইয়ে থাকে, কালার থাকে, আর জি বি তিনটা থাকে না? তিনটার জন্য হচ্ছে তিন কত করে 8 বিট করে, 8 বিট করে থাকে তিনটার জন্য। তাহলে 8 বিট করে থাকলে কত হয়? 24 বিট। 24 বিটে হলো গিয়ে আমার 3 বাইটস। এরকম আমি তোমাদেরকে ক্লাসে এগুলো দেখাইছি। ওই তারপরে হচ্ছে 16.7 মিলিয়ন শেডস আমরা জেনারেট করতে পারি, দেখাইছি না? এই জিনিসগুলোই হচ্ছে তোমার ডিরেক্ট কোডিং, ডিরেক্ট বের করা যেটা আর কি। তো তোমার কোয়েশ্চেনটা এরকম আসতে পারে যে তুমি ডিরেক্ট কোডিং দিয়ে একটা ইমেজ স্টোর করতে কতটুকু জায়গা লাগতেছে, কত এমবি জিবি এরকম আর কি লাগতেছে, আর লুকআপ টেবিল দিয়ে স্টোর করতে একটা ইমেজকে তোমার কতটুকু জায়গা লাগতেছে, বুঝা গেছে? এখন ডিরেক্ট কোডিং তো আমরা পারি, কিচ্ছু না, এখানে শুধু আমি ইচ পিক্সেলের জন্য কত বিট এটা বের করব, তারপর হচ্ছে মেমোরি কতটুকু রিকোয়ার্ড এটা বের করব। মেমোরি কতটুকু রিকোয়ার্ড আমি কিভাবে বের করব? দেখো, তোমার একটা ইমেজের জন্য রেজলিউশন দেওয়া থাকবে 1024x1024 বা অন্য যে কোনো, এটা চেঞ্জ হইতে পারে, এই রেজলিউশনের জায়গাটা চেঞ্জ হইতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল নিছি। তো 1024x1024 তোমার রেজলিউশন দেওয়া আছে, এটাকে তুমি গুণ দিবা, গুণ দিলে তোমার এই যে দেখো টোটাল পিক্সেল কতটা তুমি পেয়ে গেছো, পাইছো না? তাহলে টোটাল পিক্সেল হচ্ছে এতগুলা, আর ইচ পিক্সেলে কতটুকু আছে? 24 বিট আছে, গুণ দিবা, গুণ দিয়ে হচ্ছে এতগুলা বিট পাইছো। এরপর ওইটাকে বাইটে কনভার্ট করতে হলে 8 দিয়ে ভাগ করতে হবে, কেবিতে কনভার্ট করতে হলে 1024 দিয়ে, তারপরে আবার এমবিতে করতে হইলে আবার 1024 দিয়ে। এগুলো তো পড়াইছিলাম মনে হয়, কনভার্সন, কেবি এমবি জিবি, তারপর হচ্ছে টেরাবাইট মেগাবাইট গিগাবাইট, এগুলো সব পড়াইছি, খাতা দেখে নিও কি করতে হয়। তাইলে ডিরেক্ট কোডিং থেকে আমার এই ইমেজটা স্টোর করার জন্য পাইছি হচ্ছে আমরা 3 MB। এটা হলো নর্মাল, এটা আমরা পড়ছি ক্লাসে। এখন এই সেম ইমেজটা স্টোর করার জন্য আমার লুকআপ টেবিল কতটুকু জায়গা নেয়, তারপরে হচ্ছে দুইটার মধ্যে কম্পারিজন যে কোনটা বেটার বের করবো আর কি আমরা। লুকআপ টেবিলে স্টোরেজ বের করার জন্য আগে আমরা দেখি লুকআপ টেবিল কি জিনিস। লুকআপ টেবিল হচ্ছে একটা এক্সট্রা টেবিল, যেটার মধ্যে হচ্ছে আমরা কি করব, ওই পিক্সেলের ইন্ডেক্স গুলা স্টোর করবো আর কি। ভিডিওটা দেখলে বুঝতে পারবা। মনে করো তোমার নর্মাল একটা ইমেজ আছে, ইমেজের মধ্যে অনেকগুলা পিক্সেল আছে, পিক্সেলের তোমার নাম্বার আছে, এরকম বক্স বক্স থাকে না পিক্সেল, এটা হচ্ছে তোমার ইমেজটা, আর এটা হলো তোমার লুকআপ টেবিল। লুকআপ টেবিলে আমরা কি করব, ইন্ডেক্স হিসেবে পিক্সেলের নাম্বার নিব। সাপোজ মনে করো এটা হচ্ছে 1 নাম্বার পিক্সেলের জন্য, এটা 2 নাম্বার পিক্সেল, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এখন যখন তুমি 1 নাম্বার পিক্সেলের কথা বলবা, তখন লুকআপ টেবিলে কি হবে, তোমার এই 1 নাম্বার পিক্সেলের যে কালারটা আছে ওইটা তোমার স্টোর হয়ে যাবে। এই যে দেখো, ইফ পিক্সেল ভ্যালু ইকুয়াল টু 5, গো টু প্যালেট 5। প্যালেট 5 মানে কি? প্যালেট 5 এর মধ্যে হচ্ছে যদি রেড কালার থাকে তাহলে রেড কালারের জন্য 3টা শেড থাকবে বা 3টা কালার থাকবে, নাম্বার থাকবে 255 0 0। যদি এই 3টা থাকে তাহলে আমরা বুঝবো হচ্ছে এটা রেড কালার, এরকম আর কি। মনে করো 1 নাম্বারের জন্য হচ্ছে তোমার নাম্বার আছে 0, তারপরে 1, তারপরে 1, এটা হলো 1 নাম্বার পিক্সেলের জন্য, এটা মনে করো ইয়েলো কালার। সাপোজ 2 নাম্বার পিক্সেলের জন্য হচ্ছে 2, তারপরে 3, 4, আমি এক্সাম্পল হিসেবে লিখতেছি, এটা হলো তোমার ব্ল্যাক কালার, এরকম আর কি। লুকআপ টেবিলে পিক্সেলের ইন্ডেক্স গুলো স্টোর করা থাকে, আর যখন হচ্ছে আমি এই পিক্সেলের নাম্বারটা দেই তখন হচ্ছে লুকআপ টেবিলের মাধ্যমে আমি এটা কোন কালার রিপ্রেজেন্ট করতেছে ওইটা বুঝে ফেলতে পারি আর কি। বুঝা গেছে? এটাই হচ্ছে কাজ। তো নর্মালি ডিরেক্ট কোডিং দিয়ে যখন আমরা বের করি তখন এই যে তোমার ইচ পিক্সেলে কি কালারটা আছে এটা বের করতে আমাদের অনেক টাইম লাগে, বাট যখন আমরা লুকআপ টেবিল ইউজ করি তখন হচ্ছে আমাদের টাইমটা অনেক কমে যায়। বইয়ের সূচিপত্রের মতো মনে করতে পারো, বইয়ে মনে করো 10টা চ্যাপ্টার আছে, এর মধ্যে তুমি সাপোজ একটা 9 নাম্বার চ্যাপ্টারে যে টপিকটা আছে ওইখানে তুমি যাবা। এখন যদি তুমি সূচিপত্র জানা থাকে তাহলে সূচিপত্রতে পেজ নাম্বার থাকবে, পেজ নাম্বার দেখে ডিরেক্ট ওই চ্যাপ্টারে চলে যেতে পারবা। বাট যদি তোমার কাছে পেজ নাম্বার জানা না থাকে বা সূচিপত্র না থাকে তখন কি করতে হবে, পুরো সবগুলো তোমাকে উল্টে উল্টে দেখতে হবে, এরকম আর কি। লুকআপ টেবিলের মধ্যে পিক্সেলের ইন্ডেক্স গুলো থাকে, তো ওইখান থেকে আমরা ডিরেক্টলি কোন কালার আছে, কালারের যাবতীয় ইনফরমেশন হচ্ছে পেয়ে যাই একসাথে। সবগুলো একটা একটা করে আমাদের চেক করা লাগে না, এই জন্য লুকআপ টেবিলটা হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে এফিসিয়েন্ট। এখানে এগুলো লেখা হয়েছে। আর একটা জিনিস সবসময় লুকআপ টেবিলে আর কি জেনারেলি 250টা শেড স্টোর করা হয়। ডিরেক্ট কোডিং এ আমরা কি জানি 16.7
7 মিলিয়ন শেডস থাকে, আর লুকআপ টেবিলের মধ্যে হচ্ছে 250টা থাকে, এটা মাথায় রাখবা। এখন দেখো, এই লুকআপ টেবিল স্টোরস এ লিমিটেড সেট অফ কালার্স, লিমিটেড সেট অফ কালার্স বলতে পারো তুমি, প্যালেট বলতে পারো, আবার লিস্টও বলতে পারো। এন্ড ইচ পিক্সেল স্টোরস অনলি এন ইন্ডেক্স দ্যাট রেফার্স টু কালার ইন দ্য টেবিল। আচ্ছা, ইচ পিক্সেল স্টোরস অনলি এ ইন্ডেক্স, ইন্ডেক্সটা হচ্ছে পিক্সেলের যে নাম্বার যেটা ওইটাই, আর এই নাম্বার দিয়ে আমরা ওই কালারের যে ইনফরমেশন আছে 3টা শেডের সবগুলো আমরা পেয়ে যাই। আর ডিরেক্ট কোডিং কি করে, স্টোর ফুল কালার, আর হচ্ছে লুকআপ টেবিল কি করে, স্টোর অনলি এ নাম্বার ইন্ডেক্স। লুকআপ টেবিলের মধ্যে একটা নাম্বার ইন্ডেক্স থাকে 1 2 3 এইভাবে। এখন 1 নম্বরে আছে হচ্ছে ওয়াই, 2 নম্বরে আছে হচ্ছে ব্ল্যাক, 3 নম্বরে আছে হচ্ছে রেড, এরকম আর কি। বুঝা গেছে? আর লুকআপ টেবিলের মধ্যে দেখো 256 কালার্স আর স্টোরড সেপারেটলি। লুকআপ টেবিলের মধ্যে এই যে ইন্ডেক্স থাকে, এই ইন্ডেক্সের মাধ্যমে আমরা 256টা কালারকে রিপ্রেজেন্ট করতে পারি। আবার প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা কি থাকে, 24 বিট করে থাকে। এটা এখানে আমি এক্সাম্পল হিসেবে দেখাইছি যে যদি পিক্সেল ভ্যালু 5 চুজ করি তাহলে হচ্ছে 5 এর জন্য রেড পাইলাম, পিক্সেল ভ্যালু তুমি 6 চুজ করো, 6 এর জন্য তুমি হচ্ছে আবার 3টা শেড পাবা। তো ওই 3টা শেড থেকে তোমার কি রিপ্রেজেন্ট করে, ইয়েলো করুক, ব্ল্যাক করুক, ব্লু করুক, ওটা তুমি বুঝতে পারবা। আর এটা কেন তোমার মেমোরি সেভ করে বলো, কোশ্চেন আছে কারো? এটা পড়তেছো কারণ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে, অঙ্ক আসছে, এই জন্য যে তোমাদের পড়ানো বাকি ছিল। যে কোনো একটা অ্যালগরিদমের সাথে এখান থেকে একটা অঙ্ক আসবে, মেমোরি স্টোরেজ বের করা, ডিরেক্ট কোডিং এর কি আর লুকআপ টেবিলের কি, তারপরে কোনটা বেটার। বুঝা গেছে লুকআপ টেবিল মানে কি জিনিস? আর যদি বুঝতে চাও ভালো করে, একটা ভিডিও আছে, ওটা দেখে নিও, বা তুমি নিজে ইউটিউবে সার্চ করতে পারো, সমস্যা নেই। এখন দেখো অঙ্ক, যে অঙ্কটা আমাদেরকে দেখতে হবে মেইনলি, অঙ্ক হচ্ছে তোমার একটা ইমেজের রেজলিউশন দেওয়া থাকবে, আর ওইটাতে তোমার মেমোরি রিকোয়ারমেন্ট বের করতে হবে ডিরেক্ট কোডিং দিয়ে, আবার লুকআপ টেবিল দিয়ে। ডিরেক্ট কোডিং দিয়ে কি করতে হয় আমরা দেখছি, শুধু গুণ দিব আর ভাগ দিব, এগুলো তো কনভার্সন আমরা পারি। এখন আসলে লুকআপ টেবিল মেথড। লুকআপ টেবিল মেথডে যখন আমি মেমোরি রিকোয়ারমেন্ট বের করবো, তখন আমাকে 2টা ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে পিক্সেল ডেটা মেমোরি বের করব, আর একটা লুকআপ টেবিলের আলাদা মেমোরি বের করব। কারণ কি, ডিরেক্ট কোডিং এ শুধু পিক্সেলের মেমোরিটাই ছিল, আর কিছু ছিল না, কিন্তু লুকআপ টেবিলের পিক্সেলের মেমোরির সাথে আবার টেবিল একটা আলাদা আমি অ্যাড করছি, তাহলে এই 2টা মেমোরি আলাদা করে বের করে এখানে দেখো টোটাল মেমোরি হিসেবে লাস্টে কিন্তু যোগ করছে। এটা মাথায় রাখবা। লুকআপ টেবিল থেকে স্টোরেজ বের করার জন্য আমাকে 2টা পার্টে করতে হবে, একটা হচ্ছে পিক্সেল ডেটা মেমোরি, একটা হচ্ছে লুকআপ টেবিল মেমোরি। পিক্সেল ডেটা মেমোরি তো আগের মতো, পিক্সেল ডেটা মেমোরির মধ্যে যে এই নাম্বারটা কই থেকে আসছে, এটা হলো কি টোটাল পিক্সেল, এই যে টোটাল পিক্সেল এখানে আছে না, তোমার যেটা রেজলিউশন দেওয়া আছে ওইটা গুণ করে হচ্ছে এখানে এটা লিখছে, কিন্তু 8 বিটস কেন দিছে, 8 বিটস দিছে কারণ 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 256। বুঝা গেছে? এই জন্য হচ্ছে এখানে 8 দিয়ে গুণ দিছে। আর আগে কি করছিলাম, এটাকে আমি 24 দিয়ে গুণ করছিলাম। টোটাল মেমোরি রিকোয়ার্ড ডিরেক্ট মেমোরিতে আমি এটাকে 24 দিয়ে গুণ করছি, আর লুকআপ টেবিলের মধ্যে আমি এটাকে 8 দিয়ে গুণ করব পিক্সেল ডেটা বের করার জন্য। এ প্যালেট অফ 256 কালার্স মিন্স ইচ পিক্সেল নিডস 8 বিটস। যে 256 আমি রিপ্রেজেন্ট করব, তাহলে ইচ পিক্সেলের হচ্ছে 8 বিট দরকার। এজন্য হচ্ছে টোটাল পিক্সেলকে আমি 8 দিয়ে গুণ করছি, করে হচ্ছে পিক্সেল ডেটা মেমোরি আমি পাইছি 1 MB। এখন আসো লুকআপ টেবিল মেমোরি। লুকআপ টেবিল মেমোরির জন্য কি করব, লুকআপ টেবিলে আমি জানি 256 এন্ট্রিজ থাকে, এর বেশি আমি শেড লুকআপ টেবিলে জেনারেট করতে পারি না। তাহলে যদি 256 এন্ট্রিজ থাকে, তাহলে ইচ কি হবে, 24 বিট, ঠিক না? 3টা নাম্বার থাকবে, তো ইয়েলোর জন্য 3টা নাম্বার থাকবে না, এই যে, তাহলে সবগুলা কি হবে, 8 বিট করে সবগুলোর জন্য, তাহলে 3 8 24। এই যে দেখো 256 ইন্টু 24, এই জন্য। তারপরে এটা হচ্ছে বিটসে, এটাকে আবার বাইটে কনভার্ট করছে, বাইটে কনভার্ট করে এখানে এতটুকু পর্যন্ত তোমার লুকআপ টেবিলের মেমোরি শেষ। আর সবগুলো অঙ্কতে তোমার লুকআপ টেবিলের এই পার্টটা সেমই থাকবে, কারণ লুকআপ টেবিলে আমরা জানি জেনারেলি 256 এন্ট্রিজ করা হয়। চেঞ্জ হবে কোন জায়গাতে, এই জায়গাতে চেঞ্জ হবে, কারণ আমার রেজলিউশনটা চেঞ্জ হইতে পারে। যদি রেজলিউশন চেঞ্জ হয়, এই নাম্বারটার সাথে আমি কি করব, যেটাই থাকবে আমার কোয়েশ্চেনে দেওয়া ওইটার সাথে 8 কে গুণ করব, করে এটা বের করব। আর লুকআপ টেবিলের এই পার্ট সবগুলো অঙ্কতেই সেম থাকবে, এখানে 768 বের হবে সবসময়, কারণ লুকআপ টেবিলে 256 রিপ্রেজেন্ট করা হয়। তো তারপরে তো এখানে যেটা পাইছো এটা আর হচ্ছে এটা যোগ করে দিবা, তাহলে লুকআপ টেবিলের মেমোরি স্টোরেজ বের হয়ে যাবে। এখন দেখো লুকআপ টেবিলের মেমোরি স্টোরেজ তুমি যেটা পাইছো কত আসছে, 1 MB, আর আগে ডিরেক্ট কোডিং থেকে পাইছিলে 3 MB, আর এখন পাইছো 1 MB, তাহলে কোনটা ভালো? এটা ভালো না? তোমার লাস্টে গিয়ে লিখতে হবে যে লুকআপ টেবিল মেথড ইজ বেটার ফর মেমোরি সেভিং, কারণ এটা 1 MB ইউজ করতেছে,
ডিরেক্ট কোডিং হচ্ছে 3 MB ইউজ করছে। এটা হলো কাজ। আর আরেকটা জিনিস লিখবা, আমি এখানে অ্যাড করি নাই, তোমার অনেকগুলো শেড জেনারেটরের ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট কোডিং বেটার। কারণ কি, ডিরেক্ট কোডিং এ আমরা 16.7 মিলিয়ন শেড পাই, আর এখানে পাই 256। অনেকগুলো শেড জেনারেটের ক্ষেত্রে বা কালার জেনারেশনের ক্ষেত্রে আমার হচ্ছে এটা বেটার। আর যখন স্টোর করতে যাওয়া মেমোরি সেভিং এর ক্ষেত্রে হচ্ছে আমার এটা বেটার। তোমার কোয়েশ্চেনে আছে যে কোনটা বেটার লিখতে, তখন দুইটা পয়েন্টই লিখবা, যে স্টোরেজের ক্ষেত্রে এটা বেটার আর হচ্ছে তোমার শেডস এর ক্ষেত্রে 16.7 বেটার। আমরা কিন্তু স্টোর করতে পারি কম এমবি দিয়ে, ঠিক আছে, বাট যদি এটার মধ্যে কোনো কালার না থাকে বা কম কালার থাকে তখন ছবিটা কিন্তু ভালো দেখাবে না, দেখতে গেলে ছবিটা ভালো লাগবে না। এই জন্য কি করা হয়, জেনারেলি ডিরেক্ট কোডিং ইউজ করা হয়, যত বেশি কালারফুল হবে তত বেশি ছবিটা দেখতে সুন্দর হবে। এই জন্য এটা হলো তোমার আনসার। আর তো বাকি সব তোমাদেরকে পড়ায় ফেলছে। এখন বলো এখানে কোনো সমস্যা আছে কিনা বুঝতে। শুধু গুণ ভাগ দেওয়া হয়েছে, একদম ইজি, দেখলেই বুঝবা। পিডিএফটা আমি দিয়ে দিব ক্লাসরুমে। আর কি, আর প্রজেকশন তো পড়াইছি। আচ্ছা, একটা জিনিস বাকি আছে, জানো, তোমাদেরকে আমি RGB আর CMY কালার মডেল তো পড়াইছি, দুইটার মধ্যে সম্পর্ক কি। ওই যে CMY বের করতে হইলে 1 - R 1 - G 1 - B, আর RGB বের করতে হইলে 1 - C 1 - M আর 1 - Y। খাতায় তোমাদের লেখা আছে। তারপরে কোন পয়েন্টে গিয়ে হচ্ছে সবগুলা সেম হয়ে যায়, এগুলো সবই পড়ছো। এখন একটা জিনিস দেখো, যে যদি তোমাকে কালার মডেল ড্র করতে বলে তখন তুমি এই কিউবটা ড্র করবা, যেটাই বলুক, RGB বলুক আর হচ্ছে তোমার CMY বলুক। এটা কোনটার জন্য? এটা RGBর জন্য কিউব, আর এটা হলো CMY এর জন্য। ঠিক আছে, যদি ড্র করতে বলে বা এক্সপ্লেন করতে বলে, যেটাই বলুক না কেন, তোমাকে হচ্ছে কিউবটা আঁকতে হবে, প্লাস হচ্ছে তুমি কোন জায়গা থেকে কালারটা পাইছো। মনে করো RGB আঁকতে বলছে, RGB মানে হচ্ছে RGB দিয়ে রেড গ্রিন ব্লু বুঝায়। তারপর হচ্ছে এটাকে আমরা ওই যে সম্পর্ক যেটা CMY এর সাথে ওইটা লিখবো, আর সাথে হচ্ছে এই এটা আঁকবো। মানে খাতায় তোমার যা যা বর্ণনা লেখা আছে ওগুলো তো লিখবাই, সাথে হচ্ছে এই কিউবটা তোমাকে আঁকতে হবে। এখানের মধ্যে কিচ্ছু না, শুধু লম্বা যে এরো গুলো, এগুলো দেখো RGB দিছে, আর মাঝখানে যে জয়েন্ট গুলা, এখানের মধ্যে কয়েকটা কালার জেনারেট হয়, গ্রিন, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক, মেজেন্টা, স্যান, রেড, এগুলা। এগুলোর জন্য তোমার আবার কোঅর্ডিনেট দেওয়া আছে। এটা কিন্তু নর্মালাইজড কোঅর্ডিনেট দিছে। আমরা জানি কি 0 আর 1 দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কি হয়, নর্মালাইজড। আর যদি 8 বিটে রিপ্রেজেন্ট করি তাহলে কি 0 থেকে 255 পর্যন্ত। এখানে কিউবটার মধ্যে সবগুলো নর্মালাইজড হিসেবে দিছে, সব 0 আর 1 দিয়ে। তো তোমরাও যেরকম আছে এরকম দিয়ে দিও। এই দুইটা কিউব প্র্যাকটিস করবা, বুঝা গেছে? আর বাকি তো তোমার এই কালার সম্পর্কিত যাবতীয় কিছু তোমাদের খাতায় পড়ানোই আছে, এক্সট্রা কিছু না এখানে। এই দুটো জিনিস বাকি ছিল আমাদের, কালার মডেল দেখা, কালার মডেল ড্র করা, এক্সপ্লেন করা। যদি শুধু ড্র আসে তারপরে তোমরা ড্র করে আবার এক্সপ্লেন করে দিও কিন্তু, যে অন্যটার সাথে সম্পর্ক কি, বা তারপরে কোন পয়েন্টে গিয়ে দুটো সেম হয়ে যায়। 0.5 মনে হয় সেম হয় নর্মালাইজড ক্ষেত্রে, আর 8 বিটের ক্ষেত্রে আমার মনে নাই 128 না 127 এরকম ছিল নাম্বারটা, যে ওই নাম্বারে গিয়ে ওরা সেম হয়ে যায়। আর তো বাকি যতগুলো অ্যালগোরিদম আছে সবগুলোই হচ্ছে তোমাদের দেখা লাগবে, কারণ কোয়েশ্চেনে সব অ্যালগোরিদম থেকে আসছে। যদি ট্রান্সফরমেশন তোমার কাছে কঠিন লাগে ওইটা বাদ দিতে পারো, বাকিগুলা লাইন তারপরে সার্কেল এই সবগুলা হচ্ছে দেখে যাবা। আর যাদের অঙ্কতে একটু প্রবলেম, অঙ্ক মিলে না, তারা অবশ্যই প্রজেকশন সাথে হচ্ছে এই যে কালার মডেল দেখাইলাম এটা ভালো করে পড়বা, এখান থেকে 10 মার্ক পাবা, সলিড থিওরি আর কি। আর বাকি সবগুলা হচ্ছে তোমার মিক্স করা আছে অ্যালগোরিদমের সাথে। তারপরে সুডো কোড করতে হবে লাইনার সার্কেল অ্যালগোরিদম গুলার। এগুলা কিন্তু যে তোমার অঙ্কর সাথে ইয়ে হয়ে আসতে পারে, ওই যে অঙ্ক মনে করো 6 বা 7 মার্কের, আর সাথে হচ্ছে একটা সুডো কোড আসলো। তারপরে বাউন্ডারি ফিল আর ফ্ল্যাট ফিল, 8 কানেক্টেড 4 কানেক্টেড যদি আসে, তাইলে আমরা এক্সপ্লেন করবো, সাথে হচ্ছে একটা পলিগন দিয়ে দেখাইছিলাম যে
ওই যে আপ ডাউন রাইট লেফট আর ডায়াগোনাল, এটা এক্সপ্লেন করতে হবে, কিন্তু ইমপ্লিমেন্ট করতে বলবে তোমাকে। তাহলে ইমপ্লিমেন্ট করতে বললে তোমাকে পলিগন এঁকে দেখাইতে হবে, সাথে হচ্ছে এক্সপ্লেন করতে হবে যেখানে কি হয়, অ্যালগরিদমটা লিখে দিবা আর কি। লিয়াংবার্স্কি, তারপরে বেসেনহাম লাইন, সার্কেল, কোহেন সাদারল্যান্ড সবই আছে। বলো এখন কার কোনো কোয়েশ্চেন? ম্যাম থিওরি কেমন আসবে এটা সম্পর্কে কোনো কথা বলতে? থিওরি তো তোমার সলিড থিওরি এই একটাই থাকবে, ওই যে 10 মার্কের যেটা বললাম, প্রজেকশন আর তোমার ইয়ে থেকে কালার মডেল থেকে। 16 মার্ক। আচ্ছা 60 মার্ক তোমরা হচ্ছে কালকে পাবা। 60 কেউ ফেল করো নাই তো পরীক্ষা নিয়ে টেনশন নাই, কিন্তু খাতা আমি দেখা শেষ করতে পারতেছি না। আমি ট্রাই করবো আজকে বা কালকের মধ্যে তোমাদেরকে দিয়ে দিতে, ঠিক আছে? কালকে পেয়ে যাবো অবশ্যই, কালকে বেশি লেট হবে না। পরীক্ষা তো পরশুদিন বিকালে। কোন টপিক থেকে কত মার্ক আসবে এটা হচ্ছে এরকম স্পেসিফিক না, মিক্স করা। যেমন তোমার যে কোনো একটা ডিডিএ বা বেসেনহাম লাইন অ্যালগরিদম থাকতে পারে, বা সার্কেল অ্যালগরিদম থাকতে পারে, সাথে হচ্ছে তোমাদেরকে যে দেখাইলাম লুকআপ টেবিলের অঙ্ক, এরকম একটা অঙ্ক থাকলো। আরো একটা অ্যালগরিদমের সাথে হচ্ছে তোমার ওই সুডো কোড থাকলো, আরেকটা অ্যালগরিদমের সাথে তোমার ইয়ে থাকলো, 8 কানেক্টেড বা 4 কানেক্টেড ইমপ্লিমেন্ট করা, এরকম আর কি। তো পুরো একটা কোয়েশ্চেন থিওরির উপরে খালি প্রজেকশন আর মডেল থেকেই পাবা, কালার মডেল থেকে, আর বাকি সবগুলোর সাথে অঙ্ক আছে। তো অঙ্ক তো বাদ দিতে পারবা না একটা, থিওরিতে আমার একটা বেশি নাই ওই কোয়েশ্চেনে। বাট অঙ্কগুলো ছোট ছোট রাখছি যাতে তোমরা শেষ করতে পারো, বেশি বড় হবে না, একটু কেয়ারফুলি করবা যাতে মিলে যায়। আর ট্রান্সফরমেশন নিয়েও টেনশনের কিছু নাই। ট্রান্সফরমেশনের মধ্যে যে তোমাদের পয়েন্ট দিয়ে, যেটা আরবিটারি পয়েন্ট দিয়ে যেটা করা, বা হচ্ছে তোমার ওই যে কি বলে লাইন বরাবর x = 1 x = 2, এগুলো বাদ দিয়ে দিছি, শুধু নর্মাল সূত্র। অরিজিন বরাবর করতে গেলে কি করতে হয়, নর্মাল সূত্র দেওয়া লাগে, এরকম নর্মাল ডিরেক্ট সূত্র দিয়ে হচ্ছে ট্রান্সফরমেশনের অঙ্ক দিছি। আর বেশি মানে বড় হয়নি যে একটার মধ্যে আরো 3-4টা ম্যাট্রিক্স করতে হবে, এরকম না। বাট ট্রান্সফরমেশনের অঙ্ক করলে যার যে কয়টা পয়েন্ট আছে, মনে করো 3টা পয়েন্ট দেওয়া আছে 1 2 3, তিনটাই করবা, করে কিন্তু লাস্টে গিয়ে আবার যে পলিগনটা দেওয়া আছে ওই পলিগনের জন্য আপডেটেড পয়েন্ট বের করতে হবে, তাইলে গিয়ে ফুল মার্ক পাবা, নাহলে কিন্তু ফুল মার্ক আসবে না। তাইলে ম্যাম এখানে সবগুলা ট্রান্সফরমেশন করার পরে কম্পোজিট ট্রান্সফরমেশন বাই করতে হবে, এটাই তো? কম্পোজিট বের করতে হবে। বাট সবগুলো ট্রান্সফরমেশন যে তুমি করবা আমাদের ডিরেক্ট। যে ম্যাম সিটির কোয়েশ্চনে বা ইয়েতে যেগুলো নেওয়া হয়েছে, তো এখানের মধ্যে একটা জিনিস রিলেট করলাম যে আমরা যখন রোটেশন করছি কোন একটা পয়েন্টের সাপেক্ষে, তখন আমাদের 3-4টা ম্যাট্রিক্স রে গুণ কইরা দেন গা রোটেশন করা আবার লাগে। করা লাগছে, হ্যাঁ ওইগুলো নাই কোশ্চেনে, ওগুলো বাদ তাহলে দিয়েছি। ডিরেক্টলি ওই আরবিট্রারি পয়েন্ট ছাড়া ডাইরেক্ট আমরা ট্রান্সলেশন আর স্কেলিং এগুলো করে দিতাম, আর সবার শেষে লাস্টে শুধু কম্পোজিটের জন্য গুণ করে দিতাম। হ্যাঁ, কিন্তু ওই যে একটা দিন দেখাইছিলাম না, যে মনে করো এবিসিডি যদি তোমার একটা স্কয়ার বা রেক্টেঙ্গেল থাকে, ওইটার জন্য আবার এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ বের করতে হয় যে। এটা তো সবার লাস্টে করা লাগবে হ্যাঁ, এটা কম্পোজিট। সবার লাস্টে করতে হবে। হ্যাঁ, আর কোয়েশ্চেন গুলো একদম সিম্পল রাখছি আর কি, তোমার একটার মধ্যে রোটেশনের মধ্যে 3টা বা স্কেলিং এর মধ্যে 3টা, এরকম না। ডিরেক্ট অরিজিন বরাবর করবা, যে সূত্র আছে ম্যাট্রিক্সের ওই সূত্রতে বসাবা, ম্যাট্রিক্স বের করবা, গুণ করবা, লাস্টে গিয়ে হচ্ছে আবার নতুন পয়েন্ট বের করবা, এরকম কোয়েশ্চেন। ওকে। না, এটা তোমরা 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারবে না, এই জন্য আর কি। আর লাইন সার্কেল অ্যালগরিদমের অঙ্কগুলো হচ্ছে তোমার ছোট ছোটই রাখা হয়েছে, বেশি বড় হবে না। কোহেন সাদারল্যান্ডের মধ্যে অবশ্যই অবশ্যই ইয়ে দিয়ে দিবা, 4 বিট রিজিয়ন কোডের দিয়ে দেখাবা যে কোনটা অ্যাকসেপ্ট কোনটা রিজেক্ট। লিয়াং বার্স্কির মধ্যে হচ্ছে T1 T2 দিয়ে দেখাবা কোনটা অ্যাকসেপ্ট কোনটা রিজেক্ট, যেটা সিস্টেম আর আমি কি। এটা বুঝি নাই, 4 বিট রিজিয়ন দিয়ে কিভাবে দেখাবো? এটা তো দেখার নাই। দেখাইছি তো তোমাদের, কোহেন সাদারল্যান্ডের পুরোটা অ্যালগরিদম লিখাইছি না ক্লাসে। পুরা অ্যালগরিদম যখন লিখাইছি তখনই তো ছিল যে যদি রিজিয়ন কোড হচ্ছে তোমার 00 থাকে তাহলে এটা হচ্ছে তোমার উইন্ডোর ভেতরে, যদি রিজিয়ন কোড হচ্ছে তোমার ইয়ে হয়ে যায়, কি বলে, সেম 1 বিট পজিশন থাকে তাহলে কি হবে, আর যদি সেম 1 বিট পজিশন না থাকে তাহলে কি হবে, সব তোমার খাতায় লেখা আছে সূত্রতে, ওটা দেখে নিও। লাইনগুলো যখন ড্র করবা
তখন হচ্ছে তোমরা যখন ছবি আঁকবা, ছবি আঁকলে তো এমনি বুঝবা L1 বাইরে না ভেতরে, L2 বাইরে না ভেতরে, বাট এক্সপ্লেন করবার সময় আর কি ওইটা লিখবা যে L1 এর দুইটা এন্ড পয়েন্টই হচ্ছে তোমার 0 0 0, তার মানে L1 হচ্ছে ভেতরে, L2 হলো একটা ভেতরে একটা বাইরে, এরকম আর কি রিজন কোড দিয়ে এক্সপ্লেন করতে হবে। আর লিয়াংবার্সকের জন্য T1 T2 শর্ত লিখাইছিলাম, T1 বড় হলে কি হয়, ছোট হলে কি হয়, এটা দিয়ে দেখাইতে হবে। লাইন বেশি থাকলে তুমি কোয়েশ্চন সময় লাগে তো এটা। লাইন বেশি নাই কোশ্চেনে, বললামই তো, Yes. মানে ক্লাস টেস্টে যেরকম দিছো এর থেকে ছোট প্রশ্ন আছে ফাইনালে। 2 ঘন্টা যেটা শেষ করতে পারো ওইরকম ভাবে কোশ্চেন সেট করা হয়েছে, বেশি ইয়ে করা হয়নি। বাট অ্যালগরিদম গুলো ভালো করে করে যাবে। তাও যদি মনে করো যে যে কোনো একটা কঠিন লাগছে, লিয়াংবার্স কি কঠিন, ওইটা বাদ দাও, বাকিগুলো করো। যদি ভালো করে করতে পারো তাহলে তো হয় 6টা থেকে 4টা আনসার করবা। আর কারো কোনো কোয়েশ্চেন? লুকআপ টেবিলের অঙ্কটা করে যাইও ভালো করে। আর কোনটা বেটার, লুকআপ টেবিল না ডিরেক্ট কোডিং? একটা হলো স্টোরেজের ক্ষেত্রে বেটার, একটা হলো শেড জেনারেটরের ক্ষেত্রে বেটার। আর 60 মার্ক তো বললাম আগামীকালকে দিব, 60তে কাউকে ফেল দিব না, তো টেনশনের কোনো কারণ নেই, পড়াশোনা করো। যদি কোনো প্রবলেম হয় তাহলে হয়তো আমাকে বলবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। ঠিক আছে? ম্যাম নর্মালাইজড ট্রান্সফরমেশন আর ওয়ার্কস্টেশন ট্রান্সফরমেশন কোনটা? নর্মালাইজড আর ওয়ার্কস্টেশন এটা বাদ দিতে পারো, দরকার নেই এটা। আর ওই যে তোমার লাইন সার্কেল অ্যালগরিদম গুলোর জন্য আগের বছরের প্রশ্নগুলো দেখতে পারো। আগের বছরের প্রশ্নে যেরকম ভাবে আর কি কোয়েশ্চেন আসছে ওইগুলো ওইরকমই থাকবে, মানে কোয়েশ্চেন সেম না বাট প্যাটার্ন সেম। কম্পোজিট ম্যাট্রিক্স যখন বের করার সময় যে মাল্টিপ্লিকেশন করতে হয় না, সবগুলা ট্রান্সফরমেশন করাই, সো এখানে মাল্টিপ্লিকেশনের অর্ডারটা কিরকম রাখতে হবে? মাল্টিপ্লিকেশনের অর্ডার তোমার কোয়েশ্চেনে যেরকম দেওয়া আছে, প্রথমে ট্রান্সলেশন, তারপরে স্কেলিং, তারপরে রোটেশন, যেটা দেওয়া আছে ওইগুলো ওইভাবে করবা, সিরিয়ালি করবা আর কি। অনেক জায়গাতে মনে হয় হচ্ছে আগে রোটেশন না কোনটা জানি করছে, তারপরে আবার পরে এটা করছে। মানে ম্যাক্সিমাম জায়গাতে সলিউশনে থাকে ওই যে একেবারে লেটেস্ট যেটা করা, ওইখান থেকে মাল্টিপ্লিকেশন স্টার্ট হয়। বুঝছি, বাট তোমার হ্যাঁ, কিন্তু দুই ভাবে করলে কি হয়, রেজাল্টটা চেঞ্জ হয়ে যায় কিন্তু, ঠিক না? গুণ করার ক্ষেত্রে তুমি যদি রাইট টু লেফট করতে হবে। আমরা কোনটা ফলো করবো? রাইট টু লেফট, এই তো। আমি কি রাইট টু লেফট করাইছি? জি ম্যাম, সিকোয়েন্সিয়াল আসলে তো রাইট টু লেফট ম্যাম। সিকোয়েন্সিয়ালি করবা, সিকোয়েন্সিয়াল আসলে কি রাইট টু লেফট হয় না লেফট টু রাইট হয় আমি জানি না, ওটা দেখে নিও, খাতা দেখে লেফট নিও। টু রাইট হবে সিকোয়েন্সিয়ালি করে। দাঁড়াও, প্রথমে যদি ট্রান্সলেট করো, তারপরে রোটেট, তারপরে স্কেল, তারপরে হচ্ছে মনে করো শেয়ারিং করলা, ইয়েস। তাহলে ট্রান্সলেট আর রোটেট কে গুণ করবা, আবার স্কেলিং আর শেয়ারিং কে গুণ করবা, এরপরে দুইটাকে আবার গুণ করবা, এরকমই তো। ওকে ম্যাম। দুটা আমি দুটা করে। এরকম তো না ম্যাম। কেন এরকম না? অনেক জায়গাতে ভিডিওতে হচ্ছে, আবার তুমি দেখা যায় যে হচ্ছে পেছন থেকে না করে। ম্যাম, এটা ম্যাম ডাবল ক্রস চেক করছি সবগুলাতে, দেন ব্লগের মধ্যেও দেখছি। এটা ম্যাম যখন ফার্স্টে যদি আমরা ট্রান্সলেশন করি, পরে যদি রুটেট, পরে স্কেল, পরে শেয়ার, তাহলে আমাদের ফার্স্টে করা লাগবে ম্যাম যে ওখানে আমি করছি, ওয়েট মিনিট, ফার্স্টে ম্যাম আমাদের করা লাগবে হচ্ছে এই রুটেটের সাথে স্কেল, তার মানে স্কেল এবং রুটেট, এরপরে করা লাগবে এই দুইটা গুণের সাথে করা লাগবে ম্যাম শেয়ার, এবং সবার লাস্টে যেটা পাবো সেটার সাথে করা লাগবে ম্যাম ট্রান্সলেট। দেখেন নিয়ম, এটা কোন জায়গায় পাইছো? এটা ম্যাম অল এআইস ব্লগ সবগুলোতে ম্যাম দেখছি। আচ্ছা, এআই থেকে বের করলে তো হবে না, আমি তো হচ্ছে এআই তো ম্যাম জাস্ট ব্লগগুলো দেখছি ম্যাম, ব্লগগুলো দেখার পরে দেন এআই আবার চেক করছি, সবগুলো এআই সেম আনসার দিছে। এখন এটা তোমাদের ইচ্ছা। আরেকটা জিনিস ম্যাম, যে আপনি ওইরকম আমাদের যে মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমে যে সূত্রগুলো লিখে দিয়েছেন, বাট ইউটিউব ভিডিওতে দেখলাম তারা অন্য সূত্র ইউজ করতেছে, বিশেষ করে ডিসিশন প্যারামিটারের ক্ষেত্রে। না, কোন ভিডিও সেম কি সূত্র ইউজ করছে, মানে কোন জায়গাতে চেঞ্জ, এটা বলো তোমাকে। শুধুমাত্র চেঞ্জ হয়েছে ম্যাম ওই যে মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমে আমরা যখন পি এর মান স্মলার দেন 0 পাই, তখন পি টারে আপডেট করতে হয়। তো তারা পি টারে আপডেট করলে আমরা কি, আপনি কি করছেন যে ইনিশিয়াল পি এর সাথে 2 আপডেটেড xi, দেন তার সাথে 3 যোগ করছেন, ওইখানে তারা 1 যোগ করছে।
তুমি কি অন্য ভিডিওগুলো চেক করছো নাকি শুধু একটাই দেখছো? আমি জাস্ট একটা চেক করে আমি তো জাস্ট আপনারটা ফলো করছি। তো ওইখানে আচ্ছা, ক্লাস মিস করছে জাস্ট যে কুড়ির জন্য, কারণ ওই যে আপনাকে বলছিলাম আমি নেগেটিভ প্রোবের জন্য যে মানে ইনফিনিট লুপে করেছে, তো এটা ফিক্স করার জন্য আসলে -+1 দিয়ে রাখছে। ওইটা ম্যাম অ্যালগোরিদমের কোনো চেঞ্জেস না, এটা আসলে ওই যে গ্রিডি এটা টেকনিক জাস্ট ফুড লেখার জন্য। এখন তোমরা পরীক্ষাটা আর একদিন বাকি, এখন আর চেঞ্জ করার দরকার নেই। যেরকম করে প্র্যাকটিস করছো ক্লাসে বা যেরকম করে আসছো এরকম করেই করো। এখন চেঞ্জ করলে হচ্ছে ভেজাল লাগতে পারে। পরীক্ষাতে অনেকগুলো অঙ্ক, সবগুলাতে প্রশ্নতেই হচ্ছে অ্যালগোরিদম আছে। তো যেরকম করে পড়ছো আর কি ওরকম করেই করো, এখন আর চেঞ্জ করার দরকার নেই। তোমার যেটা সুবিধা লাগে আনসার চেক করবো। কেউ যদি হচ্ছে সিকোয়েন্সিয়ালি করো তাহলে মার্ক পাবা, আর কেউ যদি মনে করো আগে রোটেশন বা স্কেলিং করবা যেটা তোমাদের সুবিধা আর কি, ওইরকম করলে মার্ক পাবা। আমি দুইটার জন্যই আনসার বের করে রাখবো কোয়েশ্চেনে, তাহলে তার প্রবলেম নেই। যার যেরকম সুবিধা লাগে ওইরকম করে ফেলিও। আনসার আমি শুধু চেক করবো যে মিলছে কিনা, আর তো কোনো প্রবলেম নেই। ডিরেক্ট মেথড অফ লাইন ড্রয়িং বাদ দিবা, আর কি বাদ দেওয়ার জন্য বলছি? ওয়ার্ক স্টেশনটা বাদ দিতে পারো, আর বাকি যা যা পড়াইছি সব করতে হবে। কালার মডেলগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে। তুমি যদি শুধু মানে বক্স আঁকো তাহলে কিন্তু হবে না, এক্সপ্লেনও করতে হবে। প্রজেকশনের ক্ষেত্রে প্যারালাল আর পার্সপেক্টিভ, প্যারালাল পার্সপেক্টিভের মধ্যে আবার টাইপস আছে কিন্তু, ওগুলা দেখতে হবে ভালো করে, সাথে এক্সাম্পল দিতে হবে। যেহেতু এটা তোমার সলিড থিওরি প্রশ্ন, শুধু কিন্তু তোমার ইয়ে লিখলে হবে না, সংজ্ঞা লিখলে হবে না, সাথে এক্সাম্পল দিতে হবে রিয়েল লাইফের জন্য। কোনটার মধ্যে সাইজ বড় হয়ে যায়, কোনটার মধ্যে সাইজ ছোট হয়ে যায়, কোনটা দেখতে রিয়েল লাগে, এগুলো আর কি। রিয়েল কোনটা, প্যারালাল না পার্সপেক্টিভ, পিডিএফ এর মধ্যে দেখবা লেখা আছে। তারপরে এক্সাম্পল দিবা, মনে করো প্যারালাল পার্সপেক্টিভের মধ্যে যে ডিফারেন্স আসে, প্যারালাল কি জিনিস, পার্সপেক্টিভ কি জিনিস, একটা একটা এক্সাম্পল দিলা। পার্সপেক্টিভে ওই যে আমরা রেল লাইনের এক্সাম্পল দেখছিলাম, যে দূর থেকে দেখতে আমাদের ওইটা কি মনে হয়, মনে হয় দুইটা লাইন একসাথে জয়েন হয়ে গেছে, বাট আসলে জয়েন হয় না, এরকম আর কি এক্সপ্লেন করে লিখবা যদি প্রজেকশন আনসার করো। ঠিক আছে, অত প্রবলেম নেই কোনো, তাহলে লিভ নিতে পারো সবাই।